হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণের লেকচার নাম্বার 4, প্রায় শেষ। দেখো, কালকের আজ সোমবার, কালকে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। যদি আজ যদি পড়ে দিই তাহলে কালকের লেকচার শেষ, আর যদি পড়ে দিই তাহলে কালকে শেষ। ঠিক আছে, তো বলো কি চলছে তোমাদের জীবনে? তোমাদের এখন নিশ্চয়ই পরীক্ষা চলছে, জানি আমি। এখন পরীক্ষা চলছে তোমাদের, ঠিক আছে? যেটা তোমাদেরকে বলেছি আগের লেকচারে, চিল মারবে, শুধু কি মারবে? চিল মারবে, ঠিক আছে? তাহলে আবার তীর ধনুক বেরিয়ে যাবে না চিল মারতে। মানে হচ্ছে কি, রিল্যাক্স করে পরীক্ষা দিতে যাবে, তারপর তো কিছু না, তারপর আমরা টেস্ট পরীক্ষা দেখতে পাবো কিরকম রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু ভাই সাহেব ইউ হ্যাভ টু, কি বলে, আমাদেরকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে যে দাদা আমি তোমার সাথে আছি শেষ পর্যন্ত, যতদিন না পুরো কি বলে, পুরো চ্যাপ্টার পুরো শেষ করছো, পুরো বই যতদিন না শেষ করছো, ততদিন আমি তোমার সাথে আছি। সেটা যদি তুমি করতে পারো, আমি যা PYQ সেশন দেবো, আমি যা সেশন দেবো সেগুলো একটু দেখবে, তাহলে আমি বলছি তোমাকে মাধ্যমিকে খারাপ নাম্বার পাওয়ার থেকে, খারাপ নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবো না। খারাপ নাম্বার না, কেউ তোমাকে ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি। এবার অঙ্কে সৃজনদা আছে, সৃজনদা ওটা দেখে নেবে, সৃজনদা অঙ্কে খুব ভালো। ঠিক আছে, আর অন্যান্য সাবজেক্টে সেগুলো তোমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। ঠিক আছে, হচ্ছে গল্প। আমি তোমাকে বলছি, তুমি শুধু যতটা পড়া দিচ্ছি, যতটা পড়াচ্ছি, তুমি শুধু নোটসটা কভার করো, শুধু নোটসটা পড়ে নাও, তাতেই মোর দ্যান ইনাফ। ঠিক আছে, তো চলো আজকে কি পড়বো দেখা যাক। কি পড়বো আজকে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সম্বন্ধে। ওই আগের দিনও পড়ে নিয়েছিলাম তো, এবার একটুখানি সংজ্ঞা ঠঙ্গা যদি কিছু থাকে সেগুলো একটু লিখবো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সম্পর্কে। তারপর কি লিখবো? অ্যাভোগাড্রো সূত্র ও অণু পরমাণুর ধারণা। কি? অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, অ্যাভোগাড্রো যে খাওয়ার অ্যাভোগাড্রো বলে, ওটা নয়। অ্যাভোগাড্রো হচ্ছে গিয়ে একজন সায়েন্টিস্টের নাম ছিল অ্যাভোগাড্রো। কি পুরো নাম কি ছিল? পুরো নাম ছিল, পুরো নাম খুঁজে পাচ্ছি না। কিছু একটা নাম ছিল, অ্যাভোগাড্রো বলে একটা সায়েন্টিস্ট ছিল, তার নাম। ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র আর অণু পরমাণুর ধারণা। তোমরা অনেকেই জানো, ঠিক আছে? আমি তাও একবার রিকল করিয়ে দেওয়ার জন্য অণু পরমাণু কাকে বলে সেটা একবার বলবো। ঠিক আছে, অণু কাকে বলে তার একটা সংজ্ঞাও লিখে দেবো। ঠিক, গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে, এটা একটা বৈজ্ঞানিক ছিলেন, তার একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটা। তারপরে মোলের ধারণাটা আমরা এই অ্যাভোগাড্রো সূত্রের পরেই পড়বো। ঠিক আছে, আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমার যেরকম মনে হয় সেরকমভাবে পড়াচ্ছি। ঠিক আছে, এটা এরকমভাবে তো আমি লিখেছি, কিন্তু আমার যদি মনে হয় মোলের ধারণাটা আগে দেওয়া উচিত, আমি তাহলে আগে দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে কি কথা। ঠিক, তো চলো এবার পড়াশোনা স্টার্ট করা যাক। তো চলো এবার কি পড়বো? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস সম্বন্ধে কিছু কথা। ঠিক আছে, দেখো, আদর্শ গ্যাস কাকে বলে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে একদম শেষে। আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাসগুলি পিভি ইজুকাল টু এনআরটি, এই সূত্রটাকে, এই গ্যাস সমীকরণটাকে মেনে চলে, তাদেরকে কি বলে? আদর্শ গ্যাস। আরেকটা হচ্ছে কি? বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস যেটা আমরা রিয়ালে দেখতে পাই, যেরকম আদর্শ গ্যাস, তোমাদেরকে এটা পড়ার সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেরকম আদর্শ স্টুডেন্ট হয়, যেটা জীবনে দেখা যায় না, যে 12 ঘন্টা সারা বছর 12 ঘন্টা পড়ে। ঠিক আছে, ফোনে রিল দেখে না। ঠিক আছে, তারপরে মা বাবার সব কথা শোনে, কোনো প্রেম ঠেমের কথা শুনলে বলে হায় তবা কি সব শুনে নিলাম। এটা হচ্ছে আদর্শ স্টুডেন্ট, কিন্তু ওরকম ছেলে মেয়ে হয় না, আসলে এক্সিস্ট করে না। সেরকমই আদর্শ গ্যাস আসলে এক্সিস্ট করে না। এটা আদর্শ গ্যাস সেরকম, যেরকম বললাম আদর্শ স্টুডেন্টের কিছু নীতি হয়, আদর্শ স্টুডেন্ট হতে হলে এই ক্যাটাগরিগুলো পাস করতে হবে। সেরকমই আদর্শ গ্যাস হতে গেলেও এই ক্যাটাগরিটা পাস করতে হবে। কি? পিভি ইজুকাল টু এনআরটিটাকে, সেটা পাস করতে হবে। ঠিক আছে, কিন্তু আদর্শ গ্যাস আমরা পাই না, আমরা সবসময় কি পাই? বাস্তব গ্যাস। ঠিক আছে, কি পাই সবসময় আমরা? আমাদের কাছে যে গ্যাসগুলো থাকে বাস্তব গ্যাসের উদাহরণ কি? CO2, O2, তারপরে নাইট্রোজেন N2। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বাস্তব গ্যাসের কিছু নাম। ঠিক আছে, এবার আদর্শ গ্যাস, তাহলে আমরা এই সূত্রটা কেন মেনে চলি?
এই সূত্রটা আমরা কেন মানি, এবার শোনো তোমরা আরো দুটো তিনটে কথা, যেটা হচ্ছে গিয়ে এই যে আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাস কেন এই সমীকরণটা মেনে চলে না, কারণ দেখো এখানে দেখো ভি প্রপোর্শনাল টু 1/p, সেই আমরা কি বলো না বয়েলের সূত্র থেকে এটা জানি, ভি প্রপোর্শনাল টু 1/p, এটা আমরা জানি। এবার দেখো যদি পি যদি হ্যাঁ দেখো যদি পি যদি 0 হয়ে যায়, বা দাঁড়াও এটা 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 বলার থেকে অন্যটা বলি, এরকম বোঝানোর থেকে, দেখো আমরা চার্লসের সূত্র কি জানি, ভি প্রপোর্শনাল টু টি, হ্যাঁ, যেখানে টিটা হচ্ছে কি পরম উষ্ণতা, ভি প্রপোর্শনাল টু টি, ভি হচ্ছে কি আয়তন আর টিটা হচ্ছে কি পরম উষ্ণতা। এবার এখানে টি যখন 0 কেলভিনে থাকবে, টি যখন 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তখন কি হবে, তখন ভি তখন কত হবে, 0 হবে, তখন ভি কত হবে, 0 হবে। কিন্তু আসলে তো কখনো ভলিউম 0 হতে পারে না, আসলে কোনো ভলিউম 0-তে হতে পারে না। এই যখনই এই টেম্পারেচারের কাছে যায়, যখনই গ্যাসটা এই টেম্পারেচারের কাছে যায়, তার আগেই গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়। আসল যে বাস্তব গ্যাস হয়, এই যে বাস্তব গ্যাস করছে CO2O2, এই টেম্পারেচারে যাওয়ার আগেই ওরা কিসে হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। কিসে, তরলে পরিণত হয়ে যায়। কারণ আমরা জানি গ্যাসের কিছু কিছু স্টেট হয়, একটা হয় গ্যাসের বলছি না, পদার্থের 3টে স্টেট হয়, একটা হচ্ছে গ্যাসীয়, একটা হচ্ছে গিয়ে তরল, আর একটা হচ্ছে কঠিন, তাই না? তো দেখো গ্যাসকে যত ঠান্ডা করবো সেটা তরলে পরিণত হবে, এবার তরল থেকে আরো যত ঠান্ডা করবো সেটা কিসে পরিণত হবে, সেটা কঠিনে পরিণত হবে। তাই যত ঠান্ডা করবো প্রথমে গ্যাসটা, যখন এই যে বলছে না 0 ডিগ্রি যখন 0 কেলভিনে যে কি 0 কেলভিনে যে ভলিউম 0 হয়ে যায়, আসলে ভলিউম 0 হয় না। রিয়েল গ্যাসের বা বাস্তব গ্যাসের কি হয়, তখন ওটা গ্যাসটা সবসময় কিসে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। বোঝা গেছে আসলে কি হয় বাস্তব গ্যাস। তার জন্য একটা কথা যে এই সূত্রটা কেন মেনে চলে না, সেই একটা কথা বললাম। আবার যদি দেখো ভি প্রপোর্শনাল টু পি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু 1/p, ঠিক আছে, এখানে যদি প্রেশার যদি ইনফিনিটি হয়ে যায়, প্রেশার যদি ইনফিনিটি বা এটাকে বলে অসীম, বাংলায় কি বলে, অসীম, প্রেশার যদি অসীম হয়ে যায় তাহলে ভলিউমও তখন দেখো 0 হয়ে যায়। ভলিউম তখন কত হয়ে যায়, 0। কারণ দেখো কোনো সংখ্যার নিচে যদি কোনো খুব বড় সংখ্যা থাকে, অসীম মানে খুব বড় সংখ্যা, যদি 1-এর তলায় যদি খুব বড় সংখ্যা হয় তাহলে সেটা কোথায় চলে যায়, 1-এর তলায় হচ্ছে ইনফিনিটি, এটাকে অসীম বলে। হ্যাঁ, অসীম মানে নিশ্চয়ই জানো, যার কোনো সীমা নেই, অসীম মানে যার কোনো সীমা নেই। অসীম আমাদের লোক একটা, সরি মাঝে মাঝে আমি হয়ে যায়, ঠিক আছে, যোগ দেবো না। হ্যাঁ, তো কি যদি অসীমে চলে যায় তাহলে 1/, কোনো একটা খুব বড় সংখ্যা ভেবে নাও, অসীম মানে খুব বড় সংখ্যা, তুমি এখন যে সংখ্যাটা ইমাজিন করছো তার থেকেও বড় সংখ্যা, ঠিক আছে, ওটাকে অসীম বলে, প্রায় তুমি ওটাকে ভাবতে পারো, ঠিক। তাহলে 1-এর তলায় যখন অনেক বড় সংখ্যা হয় সেটা নিয়ারলি 0 হয়ে যায়, ঠিক। তাহলে যখন প্রেশার খুব বেশি হয় তখন ভি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ভি ইকুয়াল টু তখন কি হয়ে যাবে, 0। সেই সেম কথা, ভলিউম তো কখনো 0 হবে না, তার জন্য কি হবে, এটাও তরলে পরিণত হয়ে যায়, এখানেও তরলে পরিণত হয়ে যায়, ঠিক আছে। বাস্তব গ্যাস এর জন্য রিয়েল গ্যাসের ইকুয়েশনগুলো মানে না, ঠিক। এবার বাস্তব গ্যাস কখন রিয়েল গ্যাসের ইকুয়েশনটা মানে, যেরকম আমি তোমাদেরকে সেদিনকারও বলেছিলাম যে দেখবে আইডিয়াল স্টুডেন্ট পাওয়া যায় না, বা আদর্শ স্টুডেন্ট কখনো পাওয়া যায় না, কিন্তু আদর্শ স্টুডেন্ট পাওয়া যায় কখন, পাওয়া যায় পরীক্ষার 1 মাস আগে। পরীক্ষার 1 মাস আগে সবাই আদর্শ স্টুডেন্ট হয়ে যায়, সেটা আমি হই, তুমি হই, সবাই আদর্শ স্টুডেন্ট হয়ে যায়। সেরকমই এই গ্যাসটাও, এই যে আমাদের যে বাস্তব গ্যাস হয়, এটাও একটা সময় কি হয়ে যায়, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কখন আচরণ করে, নিম্ন চাপে, কখন, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতাতে কি কার মতন ব্যবহার করে, এটা নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতাতে এটা সবসময় কি রিয়েল গ্যাস এই বা আইডিয়াল গ্যাসের মতন বা আদর্শ গ্যাসের মতন ব্যবহার করে।
বোঝা গেছে? এটাই হচ্ছে কথা, এটাই কথা ছিল। কখন ব্যবহার করে এটা? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতাতে, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতাতে, মনে থাকবে এটা। এবার উচ্চ উষ্ণতাটা অনেকের মনে থাকে না, বা নিম্নচাপ এটা উচ্চতা, এই উষ্ণতা নিম্ন হবে না উচ্চ হবে, এটা মানুষ সবাই ভুলে যায়। তার জন্য আমি কি একটা ট্রিক বের করেছিলাম, সেদিনকারও বলেছিলাম, আজকেরও বলছি, যে দেখো হস্যু হস্যু সবসময় একসাথে থাকবে, হস্যু আর হস্যু সবসময় একসাথে থাকবে, তাহলে কি হবে? উচ্চ উষ্ণতা, হস্যু উচ্চ উষ্ণতা, উষ্ণতা ও, তাহলে দেখো হস্য এক জায়গায়, তাহলে চাপ সবসময় কি হবে? নিম্ন হবে। চাপ কি হবে? নিম্ন। এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো বা আদর্শ গ্যাসের সমীকরণটি মানে কখন? মানে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। বোঝা গেছে? বোঝা গেছে? এই ছিল হচ্ছে কি। এবার দেখো বাস্তব, এবার বাস্তব গ্যাস এই যে সবসময় যে, এবার লোক অনেকে বলবে যখন আদর্শ গ্যাস আমাদের কোনো কাজেই আসে না, মানে আমরা আসলে যখন হয় না, তাহলে আমরা এটাকে কেন বেকার বেকার বানাই? কারণ এই যে বললাম উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতন ব্যবহার করে। তাই অনেক ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসটা অনেক ক্ষেত্রে গিনিপিগ, যেরকম গিনিপিগ কেন ইউজ করা হয় জানো তো? পরীক্ষার ল্যাবে, মানে পরীক্ষার ল্যাবে কি, ল্যাবে কেন গিনিপিগ ইউজ করা হয় জানো তো? কারণ ওটা মানে মানুষের যে জিনিসপত্র, মানে জিনিসপত্র কি, মানুষের যে বায়োমেকানিজম আর গিনিপিগের অনেকটা এক, মানে বুঝতে পারছো? গিনিপিগ বা ইঁদুর, মানুষের যত যেরকম মেকানিজম মানুষের শরীরে, তার আর গিনিপিগ বা ইঁদুরেরও সেম, ঠিক আছে? তার মানে পুরো তো সেম হবে না, তাও অনেকটা সেম। তার জন্য আমরা প্রথমে গিনিপিগ বা ইঁদুরের ওপরে প্রথমে আমরা টেস্ট করে দেখি, প্রথমে আমরা ওদের ওপর টেস্ট করে দেখি, তারপরে মানুষের ওপর টেস্ট করি। বোঝা গেছে? সেরকমই আদর্শ গ্যাসটা হচ্ছে আমাদের গিনিপিগ। আদর্শ গ্যাসটা তোমরা এরকম আদর্শ গ্যাস দেখবে, তারপর আর কি দেখবে, অনেক কিছু আইডিয়াল জিনিসপত্র দেখবে, অনেক কিছু ফিজিক্সে, বিশেষ করে ফিজিক্সে অনেক কিছু আইডিয়াল দেখবে, সেগুলো হচ্ছে সব গিনিপিগ। কারণ আমরা এক্সপেরিমেন্ট করে আগে বুঝতে চাই যে সেগুলোতে কী হচ্ছে, তারপর আমরা রিয়েল গ্যাসের ওপর এক্সপেরিমেন্ট করবো। কারণ রিয়েল জিনিসপত্র আরও বেশি কমপ্লেক্স হয়। এখানে এত সুন্দর ফর্মুলা দেখতে পাচ্ছ তো, রিয়েল গ্যাসের ফর্মুলা অনেক বেশি কমপ্লেক্স হবে, এত V/B এরকম এরকম, আমি ভুলে গেছি, মানে ভুলে যাইনি, একটু পড়লে হয়ে যাবে, এত বাই N এরকম 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 খুব বড় একটা ফর্মুলা হয়, বুঝতে পেরেছো? রিয়েল গ্যাসেরও ইকুয়েশন হয়, রিয়েল গ্যাসের ইকুয়েশন আরও বেশি কঠিন হয়। তাহলে কি আদর্শ গ্যাস হচ্ছে কি একটা গিনিপিগ, ওটার উপরে আমরা যদি টেস্ট করি তা অনেকটা সিমিলারিটি পাওয়া যায় বলে ওগুলোর উপর টেস্ট করি। ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা কি পড়বো? হ্যাঁ, এবার পড়বো হচ্ছে কি ওই অ্যাভোগাড্রো সূত্র আর অণু পরমাণুর একটুখানি জিনিসপত্র, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে। ঠিক আছে, তো চলো পড়ি। দাঁড়াও আমি এটা মুছে নিই ততক্ষণে। তোমরা কি জানো অণু পরমাণু কাকে বলে? হ্যাঁ, তোমরা কি জানো কাকে অণু বলে, কাকে পরমাণু বলে? দেখো অণু, প্রথমে বলি অণু কাকে বলে। ঠিক আছে, অণু, তারপরে ও পরমাণু, পরমাণু। ঠিক আছে, পরমাণু। তোমার সামনে ধরো যে আমি লিখে দিলাম CO2, এইটার মধ্যে এই একটা গ্যাস আছে, এই গ্যাসটার মধ্যে অণু কোনটাকে বলে আর পরমাণু কোনটাকে বলে? অণু কোনটাকে বলে আর পরমাণু কোনটাকে বলে? বলো দেখি। তোমরা ক্লাস, আমি যতদূর মনে আছে তোমরা ক্লাস 9 কি 8 এটা পড়েছো, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে। বলো কাকে বলে, জানো না? অনেকে হয়তো জানো, অনেকে হয়তো ভুল ঠিকই অ্যান্সার করেছো। যারা 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 পারছো তারা একটু কমেন্ট করো আগে। ঠিক আছে, টাইম স্ট্যাম্প লিখবে, এখনকার টাইম, এখন কত টাইম তখন লিখে দেবে। ঠিক আছে, এবার যারা পারছো না তাদের জন্য দেখো, এই গোটাটাকে বলা হয় হচ্ছে কি অণু। এই গোটাটাকে বলা হয় অণু, যেটার মধ্যে কোন, ধর যে আমরা যদি নুন তুলি, নুনে দেখবে ওই সাদা সাদা যে পার্টিকেলগুলো থাকে, ওটা হয় হচ্ছে কি NaCl, ওটা NaCl। এই দুটোকে রিয়াকশন করে একটা জায়গায় চলে আসে, Na হয় আর Cl হয়। ঠিক আছে, এবার নুন যখন তুলি দেখবে দুটোকে আলাদা করা যায় না। নুন যখন তুলি দেখবে যদি একটা কণা, যদি তুমি যখন নুন তোলো সেটার মধ্যে থাকে NaCl, NaCl এর হাজার হাজার কণা। ঠিক আছে,
সেরকমই গোটা কণাটাকে কি বলে? অণু বলে। গোটা কণাটাকে অণু বলে, যেটার মধ্যে আসল জিনিসটার পুরো কি বলে ওর নাম, সব গুণাগুণ থাকবে, সব। ওই যে ডোরেমনের, তোমরা ডোরেমন অনেকে দেখেছো, ঠিক আছে? সেই মিনি ডোরেমন হয় না, মিনি ডোরেমন, সেরকম হচ্ছে গিয়ে কাজ হচ্ছে গিয়ে অণুর, ঠিক আছে? বা ওটা না বলে হ্যাঁ কীভাবে বলতে পারি আমি, হ্যাঁ মিনি ডোরেমনও ভাবতে পারো। ধরো যে ডোরেমন অনেক বড়, ঠিক আছে? ডোরেমন বা অন্য জিনিসপত্র দিয়েও বলতে পারি, কি বলে, হ্যাঁ ধরো যে এটা একটা বাড়ি। মিনি ডোরেমন দিয়ে বোঝালে ঠিকঠাক হবে না। ধরো যে এটা একটা বাড়ি, হ্যাঁ? এবার এটা কি করে কনসেপ্ট আমি তোমাকে ইয়ে কি করবো, হ্যাঁ ধরো যে এটা একটা বাড়ি। এই বাড়িটা কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। বাড়ি কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। এই ইটগুলোর নাম হচ্ছে সেরকমই একটা মলিকিউল না, এটা কি বলে, ধরো যে একটা কণা, কোনো একটা গ্যাস, সেটা কি দিয়ে তৈরি হয়? CO2 বা সি দিয়ে। এখানে দাও কি আছে? কার্বন আছে আর কি আছে? অক্সিজেন আছে। কার্বন আছে আর কি আছে? অক্সিজেন আছে। এখানে কার্বন আর অক্সিজেনটা কি কাজ করছে? কার্বন আর অক্সিজেনটা হচ্ছে গিয়ে বাড়িতে যেরকম ইট হয়, বাড়ি যেরকম ইট দিয়ে তৈরি হয়, কার্বন আর অক্সিজেনটা হচ্ছে গিয়ে ইট। ইট বালি। বোঝা গেছে? তাহলে এই ইট বালিটাকেই বলা হয় হচ্ছে গিয়ে কি বলা হয়? ইট বালিটাকে বলা হয় হচ্ছে কি পরমাণু। পরমাণু, ঠিক আছে? এবার পুরো বাড়িটাকে বলা হয় বা CO2, এই পুরোটাকে বলা হয় হচ্ছে কি অণু। CO2 পুরোটাকে বলা হয় কি? অণু বলা হয়। বোঝা গেছে? পুরো বাড়িটাকে কি বলা হয়? অণু। এবার একটা গ্যাস তুমি যদি এক মুঠো কোথা থেকে, ধরো যে CO2 তুললে, CO2 এরকম তো পাওয়া যায় না, ধরো তুমি একটা গ্যাস, CO2 গ্যাস, যেরকম আমাদের হাওয়ায় আছে CO2 গ্যাস, বা তুমি কোথা থেকে ওই যে অক্সিজেন কিনতে পাওয়া যায় না, অক্সিজেন সিলিন্ডার, সেরকমই তুমি যদি কোথা থেকে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার কেনো, ওটা দেখবে কিনতে পাওয়া যায়। কোথায় কিনতে পাওয়া যায়? কেন কিনতে পাওয়া যায়? ওই যে তোমরা ওই স্প্রে করো না, আগুন নেভায় না যারা ফায়ার ব্রিগেডে, তারা দেখবে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। ওই যে দেখবে বলে যে CO2 দেখবে পুরো সাদা হয় ওগুলো, ঠিক আছে? ওগুলো গ্যাস হয়। এবার ওরা তুমি যদি অল্প একটুখানি তুমি একটা বয়মের মধ্যে যদি ভর্তি করো, ঠিক আছে, ওটার মধ্যে হাজার CO2 মলিকিউল থাকবে, ঠিক আছে? তার মধ্যে থেকে আমরা একটা মলিকিউলকে নেব, এটা ধরো এটাও CO2, এটাও এরকম। ধরো যে কোনো একটা বাক্স আছে, কোনো এরকম বাক্স আছে, তার মধ্যে কি হাজার CO2 মলিকিউল, CO2 এরকম হাজার। তার মধ্যে থেকে একটাকে তুলে নিলে ওটাকে বলে অণু। তার মধ্যে থেকে একটা কণাকে তুলে নিলে ওটাকে বলে অণু। অণুটা কি হয়? CO2 সব প্রপার্টি কিন্তু পুরো এই গ্যাসের পুরোটার যা প্রপার্টি হবে, CO2 এর প্রপার্টি সেম হবে। এই পুরো গ্যাসটার যা প্রপার্টি হবে, CO2 এর প্রপার্টি সেম। প্রপার্টি মানে বুঝতে পেরেছো? মানে বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। CO2 প্রপার্টি যা হবে, মানে এই অণুটার, মানে এই একটা অণুর প্রপার্টি যা হবে, পুরো গ্যাসটার অণু প্রপার্টিও তাই হবে, ঠিক আছে? এবার এইটাকে যখনই ভাঙা হবে, এই অণুটাকে যখন আরো ভাঙা হবে, তখন এখান থেকে কি বেরোবে? কার্বন বেরোবে আর অক্সিজেন বেরোবে। এবার যখন এটাকে ভাঙা হয়ে যাবে, তখন এটার মধ্যে CO2 এই দুটোর মধ্যে তখন আর CO2 কোনো প্রপার্টি থাকবে না। এর মধ্যে কি থাকবে? কার্বনের প্রপার্টি থাকবে আর অক্সিজেনের প্রপার্টি থাকবে। বোঝা গেছে? এটা তুমি আরো ভালো করে বুঝতে পারবে কিরম ভাবে। ধরো যে এটা একটুখানি জল, ঠিক আছে? এই যে জল দেখতে পাচ্ছ, এই জল, ঠিক আছে? এটার মধ্যে কি আছে? এই জলটার মধ্যে আছে H2O। এই জলটার মধ্যে আছে H2O। এবার যদি আমি বলে না, ওই একটুখানি জলের মধ্যে কি বলে, এইটুখানি জল ধরো যে নিলাম আমি হাতে, বা এই ছিপিতে করে ধরা যায় আমি জল নিলাম, এই ছিপিতে করে আমি ধরো যে জল নিলাম, ঠিক আছে? এই যে ছিপিতে করে যে জলটা নিলাম, তাহলে এই চুল্লু ভর পানি, ঠিক আছে? চুল্লু, ঠিক আছে? এই যে এইটুখানি যে আমি জলটা যে নিয়েছি, এই জলটার মধ্যে হাজার মলিকিউল বা হাজার অণু H2O আছে, H2O আছে। এবার এইখান থেকে যদি আমি একটা
হ্যান্ড পিক করতে পারি একটা, যদি অণুকে যদি H2O-কে যদি আমি হ্যান্ড পিক করতে পারি, ধর যে এই আমি এতটা জল ছিল তো, কতটা জল দেখলে, ওইটুখানি জলের মধ্যে হাজার হাজার লাখ লাখ H2O আছে, হাজার হাজার লাখ লাখ H2O অণু আছে, তার মধ্যে থেকে একটাকে যদি আমি তুলে নিতে পারি সেটাকে বলবো হচ্ছে কি অণু, সেটাকে বলবো অণু। এবার ওইটাকে যখন আমরা ভাঙবো, এই H2O-টাকে যখন আমরা ভাঙবো, তখন তাহলে কি হবে, হাইড্রোজেন একটা জায়গায় চলে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন একটা জায়গায় আলাদা হয়ে থাকবে, অক্সিজেন একটা জায়গায় আলাদা হয়ে থাকবে। তখন আমার কি হবে, হাইড্রোজেনের প্রপার্টি তখন না সেটা তরল না থাকতে পারে, সেটা গ্যাসও হয়ে যেতে পারে, সেটা গ্যাসও হয়ে যেতে পারে। তাহলে তার মধ্যে না তো জলের কোনো প্রপার্টি থাকবে, তাহলে এই হাইড্রোজেনের মধ্যে কি জলের কোনো প্রপার্টি থাকবে, অক্সিজেনের মধ্যে কি জলের কোনো প্রপার্টি থাকবে, থাকবে না। বোঝা গেছে? তুমি কি এরকম করতে পারো যে তুমি একটু জল, তুমি একটু এক বোতল হাইড্রোজেন খেয়ে নিলে, এক বোতল অক্সিজেন খেয়ে নিলে, পেটে কি জল হয়ে যাবে? হবে না তো, ওটা আলাদা করে রিয়াকশন করে হয়। সার্টেন কিছু কিছু ইয়ে আছে, কি বলে ওর নাম, কমপ্লেক্সিটি আছে। ধর যে H2 প্লাস O2, তুমি যদি এটা ধর যে মিশিয়ে দিলে তাহলে তো H2O হয়, তাহলে H2O হয়, এটা 2 দিলে এখানে 2 হয়, এটা 2 না, সরি, এখানে হাফ দিতে হয়, ঠিক আছে? তাহলে তো H2 হয়, এটা একটা সার্টেন টেম্পারেচারে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এইগুলোকে কি বলবো, এটাকে বলা হয় অণু। এবার এটাকে যদি ভাঙা হয় তাহলে ওটাকে কি বলা হয়, পরমাণু। বোঝা গেছে? আমি অনেক টাইম দিয়ে দিয়েছি এটার মধ্যে, এটাকে বোঝাতে গিয়ে অনেক টাইম দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাকে বোঝানোতে গিয়ে এত টাইম দেওয়ার কারণ, এটাকে বোঝানোতে এত টাইম দেওয়ার কারণ একটা, কি কারণ? এবার আমাদের এই অ্যাভোগাড্রো ফল নয়, অ্যাভোগাড্রো লোকটা মানে বিজ্ঞানীটা এই অণু পরমাণু নিয়ে একটা সূত্র দিয়েছিলেন, ঠিক আছে? সূত্রটা কি, অ্যাভোগাড্রো সূত্রটা আমি আগে লিখি, তোমরা লেখো। এবার তোমরা কি অণুর একটা ডেফিনেশন লিখে দিই, আগে, ঠিক আছে? দাঁড়াও, অণুর অ্যাভোগাড্রোর মতানুসারে, এটা অ্যাভোগাড্রোই বলেছিল, ঠিক আছে? লিখি একবার, দেখো, অ্যাভোগাড্রোর মতানুসারে অ্যাভোগাড্রোর মতানুসারে কি, সমস্ত পদার্থই কতকগুলি পৃথক হয়ে গেল, পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে, ক্ষুদ্র ভাই সব কিছু পড়ে যাচ্ছে আজকে, ক্ষুদ্র ক্ষুদ্র কই গেল কণার সমন্বয়ে গঠিত, সমন্বয়, তাই ভাই সব বাংলা, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, ঠিক পদার্থের সবই ধর্ম, তারপরে কি লিখবো, পদার্থের, আমার সাথে সাথে লিখবে, পদার্থের সবই ধর্ম, পদার্থের সবই ধর্ম এই কণাগুলির মধ্যে বর্তমান, বর্তমান, ঠিক, বর্তমান
থাকে, বর্তমান থাকে। এই রকম কণাগুলিকে অণু বলে। এই রকম কণাগুলিকে অণু বলে। বোঝা গেছে? এটা তোমরা লিখবে, তোমাদের কোশ্চেন করতে পারে অণু কাকে বলে। দেখো কি বলছে, অ্যাভোগাড্রোর মতানুসারে সমস্ত পদার্থই কতকগুলি পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। ক্ষুদ্র ওই যে বললাম, যদি CO2 হয়, কালার চেঞ্জ, যদি CO2 হয়, যদি আমরা কার্বন গ্যাস, যদি এটার মধ্যে যদি শুধু কার্বন গ্যাস থাকে, CO2 এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, তাহলে এর মধ্যে ক্ষুদ্র হাজারটা কি লাখ এটার মধ্যে কণা কণা থাকবে। কার? CO2 এর। হ্যাঁ, কার? CO2 এর। ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। CO2 কণা দিয়ে গঠিত, যেটাকে আমরা ইট বলি, মানে বাড়ির ক্ষেত্রে যেটাকে আমরা ইট বলি। ইটগুলো কি ইটগুলো হাজার ইট দিয়ে আমাদের বাড়ি তৈরি হয় সবসময়, তাহলে এগুলো কি ইট, বাড়ির একটা ইট। ঠিক, এইগুলোকে ইট বলে না, সি আর O2টাকে ইট বলে। আর সিটাকে ইট বলবো, আর ভাই সাহেব কেন পড়ে যাচ্ছিস, সিটাকে ইট বলবো আর ওটাকে ইট বলবো, আর এটাকে পুরোটা বাড়ি বলবো। আর তাহলে এটাকে পুরোটাই কি বলবো? এটাকে তাহলে আমি একটা বলি, হ্যাঁ, প্রাসাদ বলি। প্রাসাদ অনেকগুলো বাড়ি নিয়ে তৈরি, বা গ্রামও বলতে পারি, বা গ্রাম বলতে পারি। দেখো কিরকম, হে মাথায় চলে এসছে। দেখো সি আর ও কি হচ্ছে গিয়ে ইট। অনেকগুলো ইট দিয়ে যেরকম বাড়ি তৈরি হয়, সেরকম অনেকগুলো ইট দিয়ে বাড়ি তৈরি হয়েছে। এবার অনেকগুলো বাড়ি দিয়ে যেরকম একটা গ্রাম তৈরি হয়, সেরকম অনেকগুলো গ্রাম দিয়ে এই যে একটা গ্যাস তৈরি হয়ে গেছে। অনেকগুলো গ্রাম দিয়ে কি, অনেকগুলো বাড়ি দিয়ে যেরকম একটা গ্রাম তৈরি হয়, সেরকম তৈরি হয়ে গেছে একটা গ্যাস। বোঝা গেছে? সেরকম, যার মধ্যে পদার্থের সবই ধর্ম এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। দেখো CO2-র মধ্যে তো পদার্থ, CO2 যে গ্যাস, তার এই কণাটার মধ্যে তো সেই CO2 গ্যাসেরই সব প্রপার্টিগুলো থাকবে, তাই না? তাহলে কি, পদার্থের সবই ধর্ম এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। এই রকম কণাগুলিকে অণু বলে। পরমাণুর আর ডেফিনিশন আমি লিখাচ্ছি না। পরমাণু কাকে বলে? যদি এটাকে যদি ভাগ করে দেওয়া হয়, এই কণাগুলিকে যদি অণুগুলোকে যদি আরো ভাগ করা হয়, যে ইন্ডিভিজুয়াল যে ইয়েগুলো পাওয়া যাবে, যে কণাগুলি পাওয়া যাবে ইন্ডিভিজুয়াল, ধর যেটার মধ্যে আসল পদার্থের কোনো ধর্মই বর্তমান থাকবে না, সেটাকে বলা হয় পরমাণু। বোঝা গেছে? হ্যাঁ, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, বোঝা গেছে? এবার কি খারাপ কালি চলে আসছে এর মধ্যে। এবার কি বলবো, এবার বলো কি বলবো, কিছু না কিছু তো একটা বলবো। এবার অ্যাভোগাড্রো বলেছিলেন যে নির্দিষ্ট চাপে, অ্যাভোগাড্রো আরেকটা কথা বলেছেন, ও কোন পরমাণুর কথা বুঝতে পেরেছেন? এবার অ্যাভোগাড্রো বলেছিলেন নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের কি নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের কি অনুসংখ্যা সমান হয়। কি হয়? সমান হয়। সমায়তন সকল গ্যাসের অনুসংখ্যা কি হয়? সমান হয়। বুঝতে পেরেছো? তা এবারে এই কত, এটার মান কত হয় যখন সমান হয়? তাহলে না, এটার মান তো এখন বলবো না, দাঁড়াও বলছি। ঠিক আছে, এটাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। এটাই কি, এবার দেখো, যদি অনুসংখ্যা যদি আরো বাড়ে, তাহলে আয়তনও নিশ্চয়ই বাড়বে, কারণ এখানে নিশ্চয়ই সম-আয়তন বলেছে। অনুসংখ্যা যদি আরো বাড়ে, তাহলে আয়তনও বাড়বে। তাহলে কি এখান থেকে কি বোঝা যাচ্ছে? তাহলে
ভি প্রপোর্শনাল টু আয়তন কি ভি দিয়ে ডিনোট করা হয়। এবার অনুসংখ্যাটাকে আমরা মোল দিয়ে এম দিয়ে ডিনোট করি, এন দিয়ে, কারণ এটাকে আমরা মোল দিয়ে দেখাবো, 1 মোল 2 মোল, সেই বললাম না মোলের ধারণা, এটাকে আমরা মোল দিয়ে সবসময় দেখাবো। তার জন্য এটাকে কি বলবো, অনুসংখ্যাটাকেই সবসময় মোল দিয়ে ডিনোট করবো। দেখো ভর যত বাড়বে, কোন জিনিসের ভর যত বাড়বে তার অনুসংখ্যাও তত বাড়বে, তার অনুসংখ্যাও তত বাড়বে। গ্রামের যদি ইয়েটা যদি বাড়ে, কি বলার নাম, রেডিয়াসটা যদি বাড়ে, রেডিয়াস বা যেটাকে বলে হচ্ছে গিয়ে কী বলে ক্ষেত্রফল যদি গ্রামের বাড়ে বা দেশের যদি ক্ষেত্রফল বাড়ে, তাহলে তার মধ্যে বাড়ির সংখ্যাও সেরকম বাড়বে, তাই না? সেরকমই যদি কোনো গ্যাসের যদি ভর যদি বাড়ে, তাহলে কি অনুসংখ্যাও বাড়বে। তাই এনটাকে আমরা কি বললাম, মোল দিয়ে ডিনোট করি, মোল। ঠিক আছে, এবার মোল কাকে বলে ওটাও বলছি। তাহলে কি হয় এখানে এটাকে অ্যাভোগাড্রো সূত্র বলে, এটাকে কি বলে দেখো তোমরা, অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, ভি প্রপোর্শনাল টু এন যখন চাপ ও উষ্ণতা অপরিবর্তিত থাকে, এটা লিখে নেবে, অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? এটাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প। এটাকে তোমাকে একটু ভালো ভাষায় লিখে দিই। কি বলেছিলেন অ্যাভোগাড্রো? দেখো বলেছিলেন, তুমি এটাকে না লিখে, এটা আমি তো মনের থেকে বললাম, তুমিও নিজের ভাষায় লেখো, আমি ভাষাটা বলে দিচ্ছি, তুমি লেখো। কি লিখবে? একই তাপমাত্রায় ও একই চাপে সমায়তন সকল গ্যাসেরই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। সমায়তন সকল গ্যাসেরই সমান সংখ্যক অণু বর্তমান থাকে, বা এটাও তুমি লিখতে পারো, একই কথা। বোঝা গেছে? এত দূর অবধি বোঝা গেছে কেন ভি প্রপোর্শনাল টু এন হচ্ছে? কারণ যদি অনুসংখ্যা যদি বাড়ে, তাহলে ভরও নিশ্চয়ই বাড়বে। এবার ভর বাড়া মানে কি, আয়তনও বাড়া। যেরকম তুমি বলতে পারো, দেখো আমাকে দেখতে পাচ্ছ আমি কত রোগা, হ্যাঁ? তো যদি মোটা বন্ধু থাকে, আমি কোনো ফ্যাট শেমিং করছি না, বডি শেমিং করছি না, তুলনামূলক বলে কেউ যদি ভারী শরীরের হয়, তাকে একটু দেখতেও একটু চওড়া হবে, একটু স্বাস্থ্যবান হবে। বোঝা গেছে? সে একটু বেশি জায়গাও দখল করবে, তাহলে তার আয়তনটাও বেশি হবে। সেরকমই যদি অনুসংখ্যা বাড়ে তাহলে ভরও বাড়বে, তার সাথে সাথে কি বাড়বে, আয়তনও বাড়বে। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি বলা হয়েছে, হ্যাঁ বোঝা গেছে এখানে কি বলা হয়েছে? এবার নেক্সট টপিক। এবার এক মোল কাকে বলা হয়? তুমি দাদা এতক্ষণ ধরে বলছো মোল মানে কি সেই যে চোর হয় বা গুপ্তচর হয় সেই মোল? অনেকে তোমরা দেখো কি এমন, যদিও তোমাদের 18 ক্লাস এখনো হয়নি, তোমরা কি দেখবে, ওই যে বইটা এখন আমি দেখছিলাম আগের দিন, কি নাম, কি মানি হাইস্ট দেখছিলাম, ওখানে মোল আছে একটা কথা। ঠিক আছে, তোমরা দেখবে না, নো, তোমরা এখন বড় হও না, 18 বছর হোক, তারপর দেখবে, অনেকে দেখেই নিয়েছে। ঠিক আছে, তো এখানে যেরকম মোল বলে একটা কথা, মোল মানে কি গুপ্তচর একটা হয়, এখানে ওই গুপ্তচর না, এখানে মোল মানে অন্য জিনিস, মোলের ধারণা। ঠিক, তাহলে মোলের ধারণা কি? দেখো সে বললো যে অ্যাভোগাড্রো কি বললো, যে কি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের সব গ্যাসের একটাই সমায়তন, সব গ্যাসের কি অনুসংখ্যা সবসময় সেম হয়, সমায়তন সব গ্যাসের অনুসংখ্যা সেম হয়। ঠিক আছে, এবার সম আয়তন মানে তো সম ভর তো হবে না নিশ্চয়ই, তাই না? সম আয়তন মানে সম ভর নাও হতে পারে, তাই না? হয়তো হাওয়া ভরে আছে, দেখবে কোনো লম্বা মানুষকে তুমি দেখবে, তার দেখবে ওজন একটুখানি, তার ওজন 60 কেজি 50 কেজি, 60 কেজি 70 কেজি, কিন্তু তুমি একটু বড় মানুষকে দেখবে, তার দেখবে
ওজন একটু কম, কারণ কি তার মধ্যে শুধু হাওয়া ভরে আছে বা গ্যাস ভরে আছে। এরকম না বললে তুমি একটা বড় বেলুনকে দেখবে যেটা তোমার থেকে সাইজে বড়, কিন্তু ওটা তুমিও তুলে নেবে, ওটা একদম হালকা। সেরকমভাবে বুঝতে পারো যে সম আয়তন মানে তো সমান ভর আছে এরকম তো কোনো কথা নেই, তাই না? তার জন্য এই ভরটা কী হবে সেটার জন্য একটা কথা বলেছিলাম। কি মোলের ধারণা হচ্ছে যে অ্যাভোগাড্রো বলেছিলেন যে 0.6.022 ইন্টু 10⁻23 অণুকে কোনো গ্যাসের 6.022 ইন্টু 10⁻23 অণুকে কি বলবো, 1 মোল বলবো, 1 মোল অণু বলা হয় 1 মোল অণু বলা হয়। এবার তো আমরা অণুতে এবার গুনতে বুঝতে পারি না, যে বোঝা গেছে? বুঝতে পেরেছো অ্যাভোগাড্রো কি বলেছিলেন? কোনো একটা গ্যাসে, কারণ এটা একটা কোনো একটা রেফারেন্স পয়েন্ট যদি না দিতে হয়, না দিলে তোমরা কি করে সব আমাদের ক্যালকুলেশন সব গুলিয়ে যাবে না। তার জন্য অ্যাভোগাড্রো এটা আগে বলে দিয়েছিলেন যে কোনো গ্যাসের অণু কোনটা, CO2, কোনো একটা গ্যাসে ধরো CO2 গ্যাসের অণু, একটা অণু কি CO2, ধরো যে একটাই CO2। সেরকমই বলেছিলেন কোন একটা CO2 গ্যাস কটা হতে হবে, 1 মোল CO2 গ্যাসের জন্য কটা অণু থাকতে হবে CO2, 6.022 ইন্টু 10⁻23 অণু থাকতে হবে 1 মোল হওয়ার জন্য, 1 মোল হওয়ার জন্য। ঠিক, এবার আরেকটা কথা, এবার এই 1 মোলের CO2-র ওজন কি করে বুঝবো? 1 মোল CO2-র ওজন কি করে বুঝবো? তার জন্য আমরা পড়েছিলাম আণবিক ভর। আণবিক ভর CO2-র আণবিক ভর কত হয়? কার্বনের আণবিক ভর কত হয়? 12। অক্সিজেনের আণবিক ভর কত হয়? O এর আণবিক ভর কত হয়? 16। ঠিক আছে, কিন্তু O2 আছে, তার জন্য গুণ 2 ইকুয়াল টু কত হয়? 32। তাহলে টোটাল দুটোকে যোগ করলে কত হয়? 44। দুটোকে যোগ করলে কত হয়? 44। এটা গ্রাম। তাহলে কি 1 মোল, এবার এই যে 1 মোল বলা হচ্ছে, এই 1 মোলটাকে এমনভাবে ওরা ভেবে রেখেছে যে আণবিক ভর আর এই 1 মোলের যে ভর হবে সেটা সবসময় সেম হবে। 1 মোল CO2-র যা ভর হবে সেটা CO2-র আণবিক ভরের সঙ্গে সমান হবে। তাহলে 1 মোল CO2 এর ওজন, CO2 এর ভর কত? 44 গ্রাম। 1 মোল CO2 এর ভর কত? 44 গ্রাম। ঠিক, বোঝা গেছে? সেরকমই তাহলে 1 মোল H2 এর ওজন কত? 1 মোল H2 এর ওজন, H2O এর ওজন, এর ভর কত হয়? ভর হয় হচ্ছে কি H কত করে? H এর আণবিক ভর কত? 1 হয়। হাইড্রোজেনের আণবিক ভর কত হয়? 1। H1 গুণ দুটো, যেহেতু H আছে তার জন্য কি হবে? গুণ 2 ইকুয়াল টু 2, প্লাস এখানে কত? অক্সিজেনের কত হয়? এক্ষুনি বললাম 16। অক্সিজেনের কত হয়? 16 প্লাস 2 কত হয়? 18। 16 প্লাস 2 কত হয়? 18। তাহলে 1 মোল, এবার দেখো তাহলে 1 মোল কি বলো ওর নাম? সুতরাং 1 মোল H2 এর ওজন, H2 এর ভর কত হয়? H2 এর ভর হয় হচ্ছে কি 18 গ্রাম। 18 গ্রাম, বোঝা গেছে? তার মানে H2 এর এতগুলো অণুর ভর হচ্ছে কি এতগুলো অণুর ভর কত? দেখো এত, বোঝা গেছে? এতগুলো অণুর ভর কত? কত? 18 গ্রাম। বোঝা গেছে? এটাই হচ্ছে কি 1 মোল H2 এর ওজন। ঠিক, এবার সেরকম ভাবে তোমাকে তাহলে এবার যে কারোর যদি ভর জিজ্ঞাসা করে তুমি সেটা বলতে পারবে। যে কারোর ভর না, যে কারোর যদি বলা হয় 1 মোল কোনো গ্যাসের 1 মোল কোনো গ্যাসের তুমি ভর বের করে দাও, সেটা বের করতে পারবে। তোমাদের এখন একটা জিনিসের সমস্যা হতে পারে
যে তুমি সবার আণবিক ভর জানো না, কিন্তু সেটাও আমি তোমাদেরকে কিছুদিন পরে শিখিয়ে দেবো, তোমাদেরকে শিখিয়ে দেবো। আর সব কটা তো জানতে হবে না, অক্সিজেন জানবো, নাইট্রোজেন জানবো, এগুলো জানলে আমি এনাফ, এগুলো জানলেই অনেক, পুরো এনাফ, অনেক এনাফ। বোঝা গেছে? এবার যদি তোমাকে বলে N2, 1 মোল N2 এর আণবিক ভর বের করো, 1 মোল N2 এর আণবিক ভর, N2 এর আণবিক ভর, আণবিক ভর না সরি, এর ভর বের করো, তাহলে কত? 1 মোল N2 এর ভর কত হবে? দেখো একটা N এর ভর ইকুয়াল টু কত হয়? 14 গ্রাম হয়। এবার N2 আছে, তাই 14 গুণ 2 ইকুয়াল টু 28 গ্রাম, সেরকম NH3 হতে পারে। NH3, দেখো NH3 যদি হয় তাহলে কি হচ্ছে? N কটা আছে? একটা, তাহলে 14 প্লাস H কটা আছে? H এর আণবিক ভর কত? 1 1 গুণ 3, তাহলে কত হচ্ছে এখানে? 17 গ্রাম। 1 মোল NH3 এর ওজন কত? 17 গ্রাম। বোঝা গেছে? এরকম আমরা সব কিছু যার বলবে, যদি তোমাকে বলে NaCl, কি বলে? 1 মোল NaCl এর ভার কত? 1 মোল, তোমরা কিন্তু পারলে এটা খাতায় লিখবে, কারণ তাহলে এই মানগুলো তোমার মনে থাকবে, এই মানগুলো তুমি লিখতে পারো। 1 মোল NaCl এর ভার কত? 1 মোল NaCl এর ভর কত? N এর ভার কত হয়? N এর ভার হয় হচ্ছে কি Na, N এর আণবিক ভর কত হয়? N এর আণবিক ভর হয় হচ্ছে গিয়ে 23, Cl এর আণবিক ভর হয় 35.5, তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? 58.5 গ্রাম, 58.5 গ্রাম। বোঝা গেছে? খুব ভালো করে বোঝা গেছে। এবার আরেকটা জিনিস হয় CaCO3 যদি জিজ্ঞাসা করে তাহলে এটার কি হবে? এটাকে বলে ক্যালসিয়াম। Ca মানে হচ্ছে কি ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়ামের আণবিক ভর কত হয়? ক্যালসিয়ামের আণবিক ভর হয় হচ্ছে কি 40, ক্যালসিয়ামের আণবিক ভর কত হয়? 40। কার্বনের আণবিক ভর কত হয়? 12, জানি আমরা। অক্সিজেনের কত হয়? 16, কিন্তু কটা অক্সিজেন আছে? 3টে, গুণ 3, তাহলে এটা ইকুয়াল টু কত? 48। 16 গুণ 3 কত হয়? 48, তাহলে এই 3টাকে যোগ করলে কত হয়? দেখো 48 যোগ 12 কত হয়? 60, 60 যোগ 40 কত হচ্ছে? 100। তাহলে CaCO3 এর 1 মোল CaCO3 এর কত হবে? ভর কত হবে? 100 গ্রাম। বোঝা গেছে? এইটা তোমাদের অনেক লাগবে। কোথায় লাগবে? যখন আমরা রাসায়নিক গণনা পড়াবো তখন এটা অনেক সময় অনেক লাগবে। বোঝা গেছে? এতদূর অবধি বোঝা গেছে? 1 মোলের ভর কত হয়? 1 মোলের ভর কিরমভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে। তার মানে কি, আমরা তার জন্য এই যে আণবিক ভরটাকে মোলার ভরও বলি। আমরা এই আণবিক ভর বলি না, যে কোনো একটা গ্যাসের বা অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কি 16, সেটাকে আমরা আরেকটা কথা বলি, কি বলি? মোলার ভর। কি বলি? মোলার ভর। কি বলি? বলো আমার সাথে, জোরসে বলো, মোলার ভর। আরো জোরে, মোলার ভর। ঠিক আছে? বোঝা গেছে? গেছে নিশ্চয়ই, আশা করি। ঠিক। এবার তাহলে দেখো, তোমাকে যদি মোল বলে দেয় তুমি তাহলে ভর বের করতে পারবে। হ্যাঁ, সেরকমই তুমি যদি ভর বলে দেয় তাহলে তুমি কি মোল বের করতে পারবে? দেখি কিরম ভাই দাদা তুমি বের করবে, আমাকে একটু কোশ্চেন একটা দাও, আমি একটু ট্রাই করে দেখি। তোমাকে যদি বলে যে কি বলবো, হ্যাঁ, 36 গ্রাম জলের 36 গ্রাম H2O এর মধ্যে কত মোল আছে? তাহলে কি করব আমরা? কত মোল আছে, তাহলে কি করব অ্যান্সার? আমরা জানি, লিখব যে আমরা জানি এক মোল বা এটা লিখব না, 18 গ্রাম H2 এর ওজন, H2O এর ওজন, 18 গ্রাম H2O এর ওজন কত? 18 গ্রাম H2O এর মোল সংখ্যা, 18 গ্রাম H2O এর মোল সংখ্যা কত হয়? 1 মোল। জানি এটা নিশ্চয়ই।
সুতরাং 36 গ্রাম H2 এর মোল কত হবে, বা 1 গ্রাম, প্রথম তোমরা যেরকম ঐকিক নিয়ম করছো একদম বাচ্চাদের যেরকম শেখায় সেরকম দেখাচ্ছে, তাহলে 1 গ্রাম H2 এর মোল কত হবে, 1/18 মোল, 1/18 মোল। তাহলে 36 গ্রাম H2 এর মোল কত হবে, 1/18 গুণ 36, 1/18 গুণ 36, তাহলে এটা দিয়ে এটা কাটলাম, তাহলে কত হচ্ছে 2 মোল, তাহলে কত হচ্ছে 2 মোল। এটা করতে পারবে, এরকম মোল বের করতে পারবে যদি তোমাকে ভর দিয়ে দেয়। তোমাকে যদি বলে দেয় আমি তোমাকে 6 গ্রাম দিচ্ছি, H2O দিচ্ছি, ঠিক আছে, তাহলে তার কত মোল আছে সেটা বের করো, তাহলে এরমভাবে বের করতে পারবে। হ্যাঁ, কিন্তু আরেকটা সমস্যা আছে, দাদা তুমি তো বললে মোল মোল তো অনেক জায়গায় লাগে, কিন্তু বারবার কি এত বড় ঐকিক নিয়মে করবো, বারবার কি এত ঐকিক নিয়মে করবো না, করবো না, বারবার এত কষ্ট করে ঐকিক নিয়মে করবো না। তার জন্য কি করব, তার জন্য কি করব দেখি, তার জন্য কি করব, তার জন্য করব হচ্ছে গিয়ে আমি একটা ফর্মুলা লিখব, সেই ফর্মুলাটা তোমাদের ঐকিক নিয়ম থেকেই আসে, কি সেটা হচ্ছে গিয়ে মোল সংখ্যা ইজুকাল টু, মোল সংখ্যা ইজুকাল টু ভর, গ্যাসের ভর, গ্যাসের ভর বা গিভেন ওয়েট, গ্যাসের ভর ডিভাইডেড বাই গ্যাসের ভর যতটা তোমাকে দেওয়া আছে, এটা কি যতটা তোমাকে কোশ্চেনে দিয়েছে, গ্যাসের ভর যেটাকে আমরা এম দিয়েও ডিনোট করি, গ্যাসের ভর আর মোল সংখ্যাকে এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে, মোল সংখ্যাকে এন দিয়ে ডিনোট করি, তাহলে কি ইয়ে ইজ ইকুয়াল টু গ্যাসের ভর যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি বা ইংলিশে বলে মাস, ইংলিশে কি বলে মাস, গ্যাসের ভর ডিভাইড, বা এটাকে ছোট হাতের এম দিয়ে লিখি, হ্যাঁ ছোট হাতের এম দিয়ে, গ্যাসের ভর ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর, আণবিক বা আণবিক বলে না নিশ্চয়ই, আণবিক ভর যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি, তাহলে কি হচ্ছে এন ইজ ইকুয়াল টু এম বাই ক্যাপিটাল এম, বোঝা গেছে ভদ্র সভ্য জিনিসপত্র। তাহলে দেখো যদি তোমাকে বলে দেয় যে আগের অঙ্কটায় যদি বলে দেয় 36 গ্রাম H2তে কত মোল H2 থাকে, তাহলে কি করব, কত দেওয়া আছে, আমি কি বলেছি গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর, গ্যাসের ভর কত দেওয়া আছে যেটা গিভেন, গ্যাসের ভর যেটা গিভেন আছে কোশ্চেনে, যেটা গিভেন আছে, ঠিক আছে, তাহলে কি হবে গ্যাসের ভর কত দেওয়া আছে 36 ডিভাইডেড বাই আণবিক ভর কত আমরা বের করেছি, জলের আণবিক ভর কত হয় এখানে 2 যোগ 16, তাহলে কত হয় 18, 36 ডিভাইডেড বাই 18, তাহলে 18 দিয়ে 2, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 2 মোল, তাহলে কত হচ্ছে 2 মোল। বোঝা গেছে, এবার বোঝা গেছে কীভাবে আমি মোল বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি আরেকটা অঙ্ক দিই, করো দেখি কিরকম পারো। आओ भाई साहब की जो लागलो, हे भाई साहब তুই পড়ে যাচ্ছিস কেন ভাই, মাঝে মাঝে বলে বোর্ডটা আমাকে যে এত কেন পড়াচ্ছিস, গল্প পড়া, আরে না কি জোর লাগলো, এবার বোর্ডটাকে সেট করে দেবো, আমার এত জোর লেগেছে, এত বড় বড় চুলটা রাখার এটাই কারণ, কি কারণ যদি পড়ে কম আঘাত লাগবে, প্রোটেকশন, বুঝতে পেরেছো। হ্যাঁ কোথায় ছিলাম আমি, মাঝে মাঝে আমি হারিয়ে যাই, কোথায় ছিলাম, হ্যাঁ যদি তোমাকে আমি বলি যে 11 গ্রাম CO2 এর 11 গ্রাম CO2 এর মোল সংখ্যা লেখো, মোল সংখ্যা লেখো, মোল সংখ্যা লেখো 11 গ্রাম CO2 এর মোল সংখ্যা লেখো। কিভাবে লিখবে, প্রথমে লিখবে CO2 এর
আণবিক বা আণবিক ভর কত? আণবিক ভর না আণবিক ভর, কি স্পেলিং ভাই সাব। আণবিক ভর কত? আণবিক ভর বলে না আণবিক ভর বলে? আণবিক আয়তন, দাঁড়াও দেখি একবার, স্পেলিংটা আমি বুঝতে পারছি না। ডাব্লিউ 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 কই গেল, খুঁজে পাচ্ছি না কোথাও, স্পেলিংটাই লিখে নিই এখানে কোথাও। সূত্রে মোলার গ্যাস যেখানে ডব্লিউ ইকুয়াল টু আণবিক ভর লেখেন, এখানে মোলার ভর লেখা আছে, ঠিক আছে। এত এর আণবিক বা এটাকে তোমরা লেখো মোলার ভর। আমি বললাম না মোলার ভরও বলে, কি লিখবে? মোলার ভর। এত এর মোলার ভর কত হয়? সি এর মোলার ভর কত হয়? 12 প্লাস 16 গুণ 2, 16 তাহলে অক্সিজেনের গুণ 2 ইজুকাল টু কত হচ্ছে? এটা হচ্ছে 32 যোগ 12 ইজুকাল টু 44 গ্রাম, ইজুকাল টু 44 গ্রাম, ঠিক আছে। সুতরাং মোলার ভর ইজুকাল টু মোল সংখ্যা ইজুকাল টু মোল সংখ্যা ইজুকাল টু কত হয়? আমি কি বলেছি? গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস, বা কি বলে গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর বা মোলার ভর। তাহলে গ্যাসের ভর কত দেওয়া আছে? গিভেন মাস কত আছে? 11 গ্রাম, ডিভাইডেড বাই আণবিক ভর কত বেরিয়েছে? 44 গ্রাম। তাহলে 11 4 11 44, তাহলে এটা কত হচ্ছে? 1/4। 1/4 মানে কত? এখানে 1 নামালাম, এখানে পয়েন্ট লিখে এখানে 0 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 8 2 আবার 0 কেন লিখছে? পয়েন্ট যেহেতু লেখা আছে তাহলে এখানে 0 লিখতে পারি। তাহলে কত হচ্ছে? এখানে 5, এখানে কত হচ্ছে? 5। তাহলে কত হচ্ছে? এটা 0.25 মোল, 0.25 মোল, এটাই অ্যান্সার, 0.25 মোল। বোঝা গেছে বাচ্চা অ্যান্ড বাচ্চিস, দিদি অ্যান্ড দেয়ার দাদাস? বোঝা গেছে? এটা বোঝা গেছে। তাহলে তোমাকে মোল দিয়ে দিলে, তোমাকে যদি ভর দিয়ে দেয় তাহলে তার মোল বের করতে পারবে, আর যদি মোল দিয়ে দেয় তাহলে তার ভর বের করতে পারবে। পারবেন তো দাদা দিদি? পারবেন তো? বলো বলো, টেল পারবে তো? কমেন্ট করো জি, কমেন্ট করো যে হ্যাঁ দাদা পারবো, এই প্রথমবার আমি বুঝতে পেরেছি জিনিসটা, পারবো। বলো দাদা পারবো, বলো কত কষ্ট করে পড়াচ্ছি তুমি দেখো, মাথার মধ্যে এটা পড়ে গেল আমার, এখন টুকটুক করছে মাথা, টুকটুক মাথা করে এরকম জিনিসপত্র, মানে টুকটুক মানে হচ্ছে ব্যথা করছে, বলছি টুকটুক মাথা করছে যেন ঘোড়া। বোঝা গেছে এত দূর অব্দি? টুকটুক মাথা করছে আমার, হ্যাঁ বোঝা গেছে। এবার পড়বো হচ্ছে গিয়ে, এবার কি পড়বো? অন্য কালি। তুমি এত দূর অব্দি বুঝতে পেরেছো? মোল ঢোল সব ঝোল বুঝতে পেরে গেছো, জিনিসপত্রের ঝোল। এবার একটু জল ঢল খেয়ে নাও, আমি একটু জল খেয়ে নিই। অনেক পড়াশোনা হয়ে গেছে, ঠিক আছে। তুমি একটু জল খেয়ে নাও, রিল্যাক্স করে নাও। আবার রিল দেখতে থাকবে না, নো রিল দেখবে না, আবার উঠে চলে যাবে না কোথাও। রিল ঠিক না বেবি, নো ডোন্ট সি রিল, এখন রিল না, পরে। আমার পড়ার মাঝখানে পড়া হবে, শুধু পড়ার মাঝখানে পড়া, এটা কি কথা? মানে পড়ার মাঝখানে শুধু জল খাওয়া হবে, আর কিছু হবে না, ঠিক? তাহলে কি এবার কি পড়বো? গেলুসাকের কি নাম? লুসাকের গ্যাস আয়তন সূত্র। কি পড়বো? গ্যাস আয়তন সূত্র। এই সূত্রের মধ্যে কি বলেছে জানো? সূত্রের মধ্যে কি বলা আছে জানো? এই সূত্রের মধ্যে বলা আছে যে কোনো দুটো গ্যাস মিলে যদি রিয়াকশন করে বা বিক্রিয়া করে, তাহলে ওই গ্যাসগুলো সবসময় সরল অনুপাতে, গ্যাসগুলোর আয়তন সবসময় সরল অনুপাতে বিক্রি করবে। কি? গ্যাসগুলোর আয়তন সবসময় সরল অনুপাতে বিক্রিয়া করবে। মানে ধরো যে H2 + O2, ঠিক আছে,
একটু লিখবো, হ্যাঁ একটু লিখি। H2 প্লাস O2 থেকে হচ্ছে কি H2O হয়, H2O, এটাকে ব্যালেন্স করলাম। তাহলে তাহলে এটার আয়তন যদি আমি, এটার আয়তন যদি 2 লিটার হয়, তাহলে এটার আয়তন 1 লিটার হবে, আর এটার আয়তন 2 লিটার হবে। কারণ দেখো এই সামনে যে ভ্যালুটা থাকে, এই যে সামনে যেটা থাকে, যে কি বলেন নাম, এটার যে সহগ যেটাকে বলে বাংলায় কি বলে, সহগ বলে। এটার সামনে সহগ কোণটা 1, সামনে সহগ কোণটা 2। এই যে সহগ যেটা হয় সেটাই এটা সহগের যে অনুপাত হয় সেটাই হয় হচ্ছে কি এর ইয়ের অনুপাত। কার অনুপাত? এর আয়তনের অনুপাত। বুঝতে পারছো? মানে রিয়াকশন, এটা হচ্ছে রিয়াকশন তো একটা, এই রিয়াকশনের যে সহগগুলো হয় প্রত্যেকটা রিয়াকটেন্ট আর রিয়াকটেন্ট আর কি বলে এটাকে কি বলে, এটাকে রিয়াকটেন্ট বলে, এটা কি বলে ভুলে গেছি। ঠিক আছে, এই দুটোরই মানে বিক্রিয়ক আর কিছু একটা বলে, ছাড়ো বিক্রি করে দেবো এবার, বোর্ড টোড বিক্রি করে দিয়ে পুরো পড়ানো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তাহলে কি এইগুলো যদি দেখো, এইগুলো যে অনুপাতে থাকবে, এই সহগগুলো প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা অণুর বা প্রত্যেকটা অণু না কি বলে, প্রত্যেকটা গ্যাসের, ঠিক আছে, এই রিয়াকশনের প্রত্যেকটা এলিমেন্টের যে যে অনুপাতে এই দুটো যোগ হবে, সেই অনুপাতেই তাদের ভরগুলো থাকে, ঠিক আছে, ভর না আয়তন থাকে, ঠিক আছে, সেই অনুপাতেই তাদের আয়তন থাকে। তার জন্য কি হয়, এইটা সবসময় যেহেতু দেখো, তাহলে আরেকটা রিয়াকশন লিখি, N2 প্লাস H2 গুণ এটা 3 ইজুকাল টু কি হচ্ছে, NH3 দেখো তাহলে এটা কি হচ্ছে, এটাতে এটার সহগ কোনটা, এটার সহগ 1, এটার সহগ 3, এটার সহগ 2, তাই তো? তাহলে এটার মধ্যে কত, যেটা বললাম এটার মধ্যে কত আয়তন হবে, ফার্স্টেরটা 1 লিটার আয়তন হবে, তারপরটা 3 লিটার, তারপরটা 2 লিটার, তারপরটার 2 লিটার। তাহলে এইগুলো সব সময় সরল অনুপাতে থাকছে। তো দেখো ফার্স্টেরটার অনুপাত কি আছে, H2O2, আর H2 এর অনুপাত কি আছে, 2:1:2, আর এটার অনুপাত কি আছে 1:3:2। তাহলে এগুলো কি সরল অনুপাতে, মানে সরল অনুপাত মানে হচ্ছে কি ভগ্নাংশে না থাকলেই হলো, কি ভগ্নাংশে না থাকলেও হলো। বোঝা গেছে? এটাই হচ্ছে কি সরল অনুপাতের কথা, আর এটাই হচ্ছে কি গেলুসাকেরও কথা, বোঝা গেছে কি না বলো, বলো টেল, বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি। এবার গেলুসাকের কি গল্প লিখে নি একবার। একই চাপ ও উষ্ণতায়, ভাই সাহেব আমি আবার লিখবো কষ্ট করে, লেখো, আমি বলছি, লেখো তাড়াতাড়ি, শোনো আমি বলছি তোমাদেরকে, লেখো, আর আমি লিখবো না, এতক্ষণ ধরে বুঝিয়ে দিচ্ছি। কি লিখবে, লেখো তাড়াতাড়ি। যে একই চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসীয় পদার্থের, কি লিখবে, একই চাপ ও উষ্ণতায়, আমাকে অবশ্যই লিখতেই হবে, কি খাটায়, একই চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক, 2 বা, কালি শেষ হয়ে গেছে এটার মধ্যে, দাঁড়াও অন্য কালি, 2 বা ততোধিক কি গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময়, গ্যাসীয় পদার্থের আমি তো অপদার্থ হয়ে যাচ্ছি, পদার্থের কি, কই গেল, গ্যাসীয় পদার্থের, এখানে হয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময়, রাসায়নিক বিক্রিয়ার সময়, রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে, এবং
এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, একই তো বলছে, বিক্রিয়ার ফলে উৎপন্ন এবং বিক্রিয়ার ফলে কই গেল, উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, উৎপন্ন পদার্থগুলি গ্যাসীয় হয় কই গেল উৎপন্ন, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন ও বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন উৎপন্ন গ্যাসগুলির আয়তন ও বিক্রিয়কগুলির আয়তন, বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে। কি সরল অনুপাতে থাকে? এখন যে আমার হাতের লেখা নিয়ে কমেন্ট করবে, ঠিক আছে, তাদেরকে বলছি তোমার নিজের হাতের লেখায় কনসেন্ট্রেট করো। ভাই সাহেব লাস্ট আমার লিখতে ইচ্ছে করছো না, কষ্ট করে যে লিখলেও আমি আমার ভাগ্য ভালো। ঠিক আছে, কি বলছে, পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলি আয়তন সরল অনুপাতে থাকে। ঠিক আছে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তবে পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন ও বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকবে। বোঝা গেছে? যেটা আমি বললাম সেটাই। এটা তোমরা একটু মুখস্থ করে রাখবে, 1 নম্বর কোশ্চেন আসতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, এবার আমরা কি করব, যেটা আমি তোমাকে এক্সাম্পল দিলাম, এটার এক্সাম্পল ওটা একটা ভাবতে পারো। ঠিক আছে, ওরকম এক্সাম্পল ভাবতে পারো। ঠিক, বোঝা গেছে কিনা বলো, ভাই সাহেব এটা বোর্ডটা মুছতে গিয়ে আমার মাথায় দুবার পড়লো। না, এবার বোর্ডটা ভদ্রভাবে মুছবো। তো समझा या नहीं समझा? এবার কি পড়বো? এবার क्या पड़ेगा? হ্যাঁ, অ্যাভোগাড্রো সূত্রের দ্বারা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। হ্যাঁ, চলো সেটাই করি। কি বলেছে? অ্যাভোগাড্রোর সূত্রের দ্বারা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের লেখো, আমি লিখবো না, তুমি লেখো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। ওই ব্যাখ্যা নয়, মানে ওই প্রমাণ করবো। ঠিক আছে, এটাকে ব্যাখ্যা বলবো না। ঠিক আছে, ওই প্রমাণ করবো। ঠিক আছে, লেখো। লিখেছো? হয়েছে লেখা? হুয়া क्या नहीं हुआ? এবার ক্লিক করবো। দেখো বলছি যে, হ্যাঁ, ধরা যাক ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। কি ধরবো? হ্যাঁ, ধরি তিনটি গ্যাস এ ক্যাপিটাল এ অণু, তিনটি গ্যাস নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়
নির্দিষ্ট নির্দিষ্ট ভাষাটার জন্য নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কারণ এটা লেখার কারণ কেন বলো তো, আমরা অ্যাভোগাড্রো সূত্র কখন পড়েছিলাম, যখন নির্দিষ্ট চাপ ও উষ্ণতা থাকে, পড়েছিলাম তো তাই। ঠিক আছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এ গ্যাসের তিনটি গ্যাস লিখব না, ধরি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এ গ্যাসের ক্যাপিটাল এ গ্যাসের এ সংখ্যক অণু, ক্যাপিটাল এ গ্যাসের স্মল এ সংখ্যক অণু ক্যাপিটাল বি গ্যাসের স্মল বি সংখ্যক অণু গ্যাসের স্মল বি সংখ্যক অণু অ্যান্ড এবং ক্যাপিটাল সি গ্যাসের স্মল সি সংখ্যক অণু, স্মল সি, এটাকে ক্যাপিটাল সি কেন বলবে, এটা ক্যাপিটাল সি, এটা হচ্ছে গিয়ে স্মল সি সংখ্যক অণু, সংখ্যক অণু কে গেল দাঁড়া অণু এত বিক্রিয়া করে, এটাকে এটাই লিখি, হ্যাঁ, এত বিক্রিয়া করে অনেকে বলবে দাদা তুমি দেখে দেখে বলছো, আরে না মানে হ্যাঁ একটু একটু দেখতেই হচ্ছে, তার সাথে সাথে মানে আমার দেখো আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার আছে, এবার ভাষাটার জন্য আমাকে একটু দেখতে হয়, ঠিক আছে, ভাষাটা নাহলে আমি এক্ষুনি যে ভাষায় পড়িয়ে দেবো, স্যার ম্যাম তোমাকে তাড়িয়ে দেবে পরীক্ষার হল থেকে, বলবি এরকম ভাষায় লিখলে গেট লস্ট, তার জন্য আমি একটু বইটা আমি তার জন্য দেখি, ঠিক আছে, তবে আবার বলতে পারে যে তুমি আরো বই দেখো, ওর জন্যই দেখি, ভাষাটা আমার একটু নাহলে ঠিকঠাক আসে না। এত সংখ্যক অণু বিক্রিয়া করে ক্যাপিটাল সি গ্যাসের স্মল সি সংখ্যক অণু গঠন করে ঠিক, অণু গঠন করে, ঠিক আছে, বোঝা গেছে এটা। কি লিখলাম, ধরি নির্দিষ্ট চাপ উষ্ণতায় ক্যাপিটাল এ গ্যাসের স্মল এ সংখ্যক অণু, ক্যাপিটাল বি গ্যাসের স্মল বি সংখ্যক অণু বিক্রিয়া করে ক্যাপিটাল সি গ্যাসের স্মল সি সংখ্যক অণু গঠন করে, ঠিক, বোঝা গেছে। এবার ধরি কি ধরবো, হ্যাঁ, ধরি প্রত্যেকটি গ্যাস এ বি ও সি এর একক আয়তনের মোল সংখ্যা, একক আয়তনের এটা কি মোল বলবো, একক আয়তনে অণুর সংখ্যা, মোল না, অণু সংখ্যা একক আয়তন অণু সংখ্যা কি, ধরি গ্যাস এ বি ও সি এর একক আয়তনে অণু সংখ্যা হলো n, একক আয়তনে অণু সংখ্যা হলো n, ঠিক আছে, একক আয়তনে অণু সংখ্যা হলো n। তাহলে এবার লিখব, দেখো এখানে সেই ঐকিক নিয়ম করছে, কি ঐকিক নিয়মটা কিরম ভাবে হচ্ছে, কি করব, একক আয়তনে বা এটা এখানে কি করবো, দেখো n সংখ্যক অণুর আয়তন হচ্ছে গিয়ে একক, তাই তো, n সংখ্যক অণুর আয়তন হচ্ছে গিয়ে একক, তাহলে এবার আমরা কি বের করব, তাহলে এখানে অণু তো আমরা বের করে রেখেছি, তাহলে এ সংখ্যক অণুর আয়তন কত হবে, এ সংখ্যক অণুর আয়তন কত হবে 1/n ইন্টু a ইকুয়াল টু a/n, বোঝা গেছে, এটাই করব, ঠিক, বোঝা গেছে, এটা কি করলাম আমরা, ঐকিক নিয়মের কাজ করলাম, ঠিক। ও আরেকটা কাজ করে দিই, এখানে লিখে নিই,
অনুসরণ লিখি যত অণু গঠন করে। এবার লিখি স্মল এ স্মল বি ও স্মল সি হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? এবার কি করে লিখবো? তাহলে কি লিখেছি? ধরি গ্যাস এ বি ও সি এর একক আয়তনে অণুর সংখ্যা হলো n, একক আয়তনে অণুর সংখ্যা হলো n। কেন? এটা আরেকটা লোকের কোশ্চেন হতে পারে, দাদা তুমি এটা এনই সবার কি আয়তন n কেন হবে? এ বি সি তিনটেরই আয়তন সেম হবে। হ্যাঁ, তিনটেরই আয়তন সেম হবে। কেন এখানে আমি সেম লিখলাম? আমি কি বলেছি? একক আয়তনে, দেখো ভেবে দেখো, একক আয়তন বলে দিয়েছি, প্লাস কি বলেছি? নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতা বলেছি, তাই তো? এবার ভাবো আমি অ্যাভোগাড্রো সূত্র কি বলেছি? অ্যাভোগাড্রো সূত্র বলেছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমপরিমাণ এই সমআয়তন সকল গ্যাসের অনুসংখ্যা সমান হয়। তাহলে কি এখানে কি হচ্ছে? এ বি সি এরা তিনটে গ্যাস। এবার সমআয়তন কি করে? আমি বলেছি একক আয়তনই ধরেছি। কি বলেছি? একক আয়তন মানে সমান, সবার আয়তন কি একক, তার জন্য সবার আয়তন সমান। তাহলে একক আয়তনের অণুর সংখ্যা কত হচ্ছে? n হচ্ছে। একক আয়তনের অণুর সংখ্যা কত হচ্ছে? n। তাহলে একটা যদি n হয়, মানে ধরি প্রথম বললাম এর যদি n হয়, তাহলে বিসি এরও কত হবে? nই হবে। বিসি এরও অণুর কত হবে? এই আয়তন কত হবে? nই হবে, একক আয়তন। বোঝা গেছে এটা আমি কেন করলাম? এটা হচ্ছে গল্প। এবার বুঝতে পেরেছো আশা করি। এটা আমি কেন একক আয়তন এইখানটায়, এটার পাশে তুমি এটা লিখতে পারো। এটার পাশে কি লিখতে পারো? দেখো লিখছি আমি, এই টিক দিয়েছি, ওইগুলো তোমরা আবার দেবে না। এর পাশে তোমরা লিখতে পারো যে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে, অ্যাভোগাড্রের সূত্রানুসারে, কারণ এটা অ্যাভোগাড্রো সূত্র থেকেই তো বুঝতে পারছি যে একক আয়তনে আয়তন যদি সবার সেম থাকে নির্দিষ্ট চাপ উষ্ণতায়, তাহলে কি হবে? তাদের অনুসংখ্যাও সেম হবে, তাই তো? তাহলে তাদের কি অনুসংখ্যাও সেম হবে। বোঝা গেছে? এটুকুনি বুঝতে পেরেছো কেন আমি এখানে n করেছি আর সবার সেম। এবার কি করব? এবার সবারটা আলাদা, যেটা আমি এখানে দেখালাম। যদি এবার কি করব? সুতরাং এ গ্যাসের সুতরাং এ গ্যাসের এ সংখ্যক অণুর কি আয়তন কত হবে? এ সংখ্যক অণুর আয়তন কত হবে? সেই এক্ষুনি করলাম। যদি একক করলাম এক্ষুনি, যদি একের আয়তন যদি যদি n সংখ্যক অণুর আয়তন হয়, এই যে এক্ষুনি করলাম, n সংখ্যক অণুর আয়তন যদি একক হয়, তাহলে a সংখ্যক অণুর আয়তন কত হবে? 1/n ইন্টু a ইজুকাল টু a/n। তাহলে কি লিখবো? ক্যাপিটাল এ গ্যাসের স্মল এ সংখ্যক অণুর আয়তন হবে, কত হবে? a/n। বোঝা গেছে কেন এখানে আমি করলাম a/n কেন লিখলাম? a/n কেন লিখলাম? বোঝা গেছে? তারপরে লিখবো সিমিলারলির বাংলা কি হয়? সেরমভাবে বি গ্যাসের স্মল বি সংখ্যক অণুর আয়তন কত হবে? আয়তন হবে b/n। স্মল বি সংখ্যক অণুর আয়তন কত হবে? b/n। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? সেম প্রসেস। এককের যদি আয়তন হয় কি
একক আয়তনের, না না না, এন সংখ্যক অণুর যদি আয়তন হয় হচ্ছে কি একক, তাহলে তাহলে বি সংখ্যক অণুর আয়তন কত হবে? b/1, b/n, সেরকমই b/n লিখলাম। সেম ভাবে কি লিখবো? সি সংখ্যক সি গ্যাসের কি লিখবো? সি, ক্যাপিটাল সি গ্যাসের স্মল সি সংখ্যক অণুর আয়তন হবে, স্মল সি সংখ্যক অণুর আয়তন কত হবে? এটা কি দেখা যাচ্ছে না দূর অব্দি? স্মল সি সংখ্যক অণুর আয়তন হবে c/n, স্মল সি সংখ্যক অণুর আয়তন হবে c/n। লেখো লেখো লেখো, আমি বলে দিই, এই যদি না দেখা যায় আমি এখানটা লিখে দিচ্ছি। কত স্মল সি সংখ্যক অণুর আয়তন কত হবে? c/n। কত হবে? c/n। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে কেন হলো এটা? সেম তিনটেই প্রসেস এক। এটার আয়তন কত? এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল, তিনটে শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার লিখবো, তাহলে আমি ওপরটা একটু মুছি। তোমরা এগুলো সব লিখেছো আশা করি, আমি মুছছি। হ্যাঁ, এবার লিখবো, দেখো কি লিখবো, এবার তো মজা পেয়ে যাবে এক্ষুনি। এবার লিখবো সুতরাং সুতরাং তিনটি গ্যাসের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত হলো আয়তনের অনুপাত কত? হ্যাঁ, a/n is to b/n is to c/n। বোঝা গেছে? এবার দেখো এন সব কটার সেম আছে নিচে, তাহলে এন সব কেটে দিলাম। ইকুয়াল টু কত হচ্ছে? a is to b is to c। যেগুলো হলো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কি লিখবো? ভাষাটা আমি একবার দেখে নিই। এটি একটি সরল অনুপাত। এরপরে লিখবো হচ্ছে কি এটি একটি সরল অনুপাত। এটি একটি সরল অনুপাত, ঠিক। এটি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটি হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। বোঝা গেছে কিভাবে কি করলাম? বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রথমে ডিফাইন করলাম, তারপরে সেখান থেকে একক আয়তনের অণুর সংখ্যা বের করলাম। সেখান থেকে আমরা কি করলাম? একক আয়তনের অণুর সংখ্যা বের করলাম। সেখান থেকে কি বের করলাম? সেখান থেকে আমরা সেখান থেকে এ সংখ্যক অণুর আয়তন বের করলাম, বি সংখ্যক অণুর আয়তন বের করলাম, সি সংখ্যক অণুর আয়তন বের করলাম। তারপর সেখান থেকে অ্যান্সার করে দিলাম, হয়ে গেল উত্তর। বোঝা গেছে কি করলাম আমরা? হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, আর এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু 2 মার্কস থেকে 3 মার্কসের জন্য আসে। 2 মার্কস থেকে 3 মার্কসের জন্যও আসতে পারে। 2 মার্কস থেকে 3 মার্কসের জন্যও আসতে পারে। তাই বি অ্যাওয়্যার অফ দিস, ঠিক আছে? এটা খুবই সোজা এবং চাইলেই করা যায়। এটা 2-3 বার প্র্যাকটিস করলেই এটা করা যাবে। 3 বার প্র্যাকটিস করলেই এটা করা যাবে। ঠিক আছে, তো চলো এবার কি পড়বো দেখছি। আমি তো কাট করে নিই। তো চলো আজকের লাস্টটা ওই করে নিই। ভাই আমি বুঝতে পারিনি যে এত টাইম হয়ে গেছে, ঠিক আছে? মানে আমি পড়তে এবার আমি বললাম না যাই একটু পছনি দেখি, এবার দেখলাম যে অনেক টাইম হয়ে গেছে। সরি, আমি টের পাই। মেবি তোমরাও টের পাও। তোমরা যদি পজ যদি না করে থাকো মাঝখানে, তাহলে তোমরাও টের পাবে না, ঠিক আছে? তোমরাও টের পাওনি। আচ্ছা, পেন পড়ে গেছে। ঠিক, এবার কি পড়বো? শুষ্ক বায়ু অপেক্ষা, এটা লাস্ট হবে আজকে, এরপর ছুটি। জীবনে কি করে সেটা পড়াতে পারি না। কি? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার ব্যাখ্যা দাও। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু মানে পাতলা হওয়ার ব্যাখ্যা দাও। ঠিক আছে, দেখো মানে যেটা শুষ্ক বায়ু হয়, যের মধ্যে জলীয় বাষ্প থাকে, সেটা একটু বেশি পাতলা হয়। লঘু মানে পাতলা। কিন্তু যেটা একটু জলীয় বাষ্প এর মধ্যে থাকে না, সেটা অনেক মোটা, সেটা অনেক ভারী হয়, ঠিক আছে? বা একটু ঘনত্বটা তার বেশি হয়।
কারণ কি? কারণ দেখো কারণ কি, এটা একটু শুষ্ক বায়ুতে তো এটা পরীক্ষায় দেয়, হ্যাঁ কি শুষ্ক শুষ্ক বায়ুতে শুষ্ক বায়ুতে বায়ুর ক্ষেত্রে বাষ্প ঘনত্ব, শুষ্ক বায়ুর ক্ষেত্রে ক্ষেত্রে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব হয় 14.4 প্রায়। বাষ্প ঘনত্ব মানে কি? শুষ্ক বায়ুর যে মানে শুষ্ক বায়ুর যে ঘনত্ব হয়, বাষ্পের যে ঘনত্ব হয় এটাকে বলা হচ্ছে বাষ্প ঘনত্ব। বোঝা গেছে? মানে ঘনত্ব মানে বুঝতে পেরেছো তো কি বলে? ওদের মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স, ওটাকে ঘনত্ব বলে। এরকম বুঝতে পারছো তো? মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স যার যত বেশি হবে তার ঘনত্ব তত কম হবে। মলিকিউলের মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে, এই যার যত ঘনত্ব যত বেশি হবে তার ঘনত্ব তত কম হবে। এবার ডিস্টেন্স যত কম হবে তার ঘনত্ব তত বেশি হবে। বোঝা গেছে? এটা হচ্ছে ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, মানে হচ্ছে ওই জলীয় এইসব বাষ্পের যে ঘনত্ব সেটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। ঠিক আছে? এবার কি শুষ্ক বায়ুর ক্ষেত্রে বাষ্প ঘনত্ব হয় এত, সরি শুষ্ক বায়ুর ক্ষেত্রে বাষ্প ঘনত্ব হয় 14.4 প্রায়। 14.4 প্রায় কেন? এর মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আরো কত রকমের গ্যাস ট্যাস থাকে, তার জন্য এটার কত হয় 14.4। আর আর্দ্র বায়ুতে বায়ুর আণবিক ভর কত হয়? সেই আণবিক ভর যে স্পেলিংটা আমি ভুলে যাচ্ছিলাম, এটা আণবিক ভর হয়। আর্দ্র বায়ুতে কি থাকে? সব থেকে বেশি থাকে জল থাকে। আর্দ্র বায়ুতে কি থাকে সব থেকে বেশি? জলীয় বাষ্প থাকে। আর্দ্র বায়ু বা জলীয় বাষ্প, এটা লিখি, হ্যাঁ। অপরদিকে আর্দ্র বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি উপাদান ছাড়াও জলীয় বাষ্প উপস্থিত থাকে। লেখো, বা আমি লিখছি, দাঁড়াও ভাই মুছে যা, আঙ্গুল দিয়ে কেন হচ্ছে। অপরদিকে তাদের পড়তে হবে। আর্দ্র বায়ুতে তোমরা তাও ভেবো না যে আমি তাদের পড়ে দিচ্ছি, যতটা সময় লাগে ততটা দিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। অপরদিকে আর্দ্র বায়ুতে অক্সিজেন নাইট্রোজেন ছাড়াও কি জলীয় বাষ্প উপস্থিত থাকে। জলীয় বাষ্প উপস্থিত থাকে। এবার জলীয় বাষ্পের আণবিক ভর, জলীয় বাষ্প মানে কি? জল। জলীয় বাষ্পের আণবিক ভর কত হয়? বাষ্পের আণবিক ভর দেখা কি যাচ্ছে? এটা আমি জানি না। জলীয় বাষ্পের, জানি না এটা দেখা গেছে কিনা। আণবিক ভর কত হয়? জলীয় বাষ্পের আণবিক ভর হয়, জলীয় বাষ্প মানে H2O, H2 এর আণবিক ভর কত হয়? 18। আণবিক ভর 18 গ্রাম বা 18। আণবিক ভর কত? 18। ঠিক আছে? সুতরাং বাষ্প ঘনত্ব কত? সুতরাং জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব, দেখো বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। আণবিক ভরকে যদি আমরা W দিয়ে ডিনোট করি, আণবিক ভরকে যদি আমরা ক্যাপিটাল M দিয়ে ডিনোট করি, আর বাষ্প ঘনত্ব যদি D দিয়ে ডিনোট করি, তাহলে বাষ্প ঘনত্ব ইজুকাল টু M/2। বাষ্প ঘনত্ব ইজুকাল টু কি হয় ফর্মুলাটা? বাষ্প ঘনত্ব ইজুকাল টু কি হয়? আণবিক ভর ডিভাইডেড বাই 2। আণবিক ভর ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো? এবার তাহলে দেখো জলীয় বাষ্পের আণবিক ভর কত বেরিয়েছে? 18। জলীয় বাষ্পের আণবিক ভর কত বেরিয়েছে? 18। তাহলে সুতরাং জলীয় বাষ্পের কি জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হলো বাষ্প ঘনত্ব কত? এখানে
9, কারণ 18/2 ইজ ইকুয়াল টু 9, 18/2 এটা এখান থেকে বের করলাম, 18/2 ইজ ইকুয়াল টু 9। তোমরা এটাকে সাইডে লিখে রাখতে পারো, এই যে তোমরা যখন পরীক্ষায় যাবে তখন এইটাকে তোমরা পরীক্ষাতে যখন লিখবে তখন এটাকে সাইডে লিখে দিতে পারো, যে যেহেতু এটাকে লিখতে হবে, এই যে এর পাশে এই যে এটা যেটা লিখছো তার পাশে এরকম লিখবে, যেহেতু বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই 2, বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু আণবিক ভর বাই 2, বোঝা গেছে। সুতরাং জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত বেরোচ্ছে? 9, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। এখন শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম, এখন শুষ্ক বায়ু অপেক্ষা শুষ্ক বায়ুর কত দেখলাম 14.4, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কত 14.4, আর জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত, জলীয় বাষ্প যেটাকে আর্দ্র বায়ু বলে তার বাষ্প ঘনত্ব কত বেরিয়েছে 9, ঠিক আছে। সুতরাং সমআয়তন আর্দ্র বায়ুতে শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, তার জন্যই সমআয়তন আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, কারণ এখানে যেহেতু 14.4, তাহলে এইখানের যে এরগুলোর মধ্যে যে অণুগুলোর মধ্যে যে গ্যাপ আছে, এর অণুগুলোর মধ্যে যে গ্যাপ আছে, এর অণুগুলো যেহেতু এটা কম, তাহলে এই অণুগুলোর মধ্যে তার থেকে বেশি গ্যাপ আছে, এই অণুগুলোর মধ্যে তার থেকে বেশি গ্যাপ আছে, যেহেতু ঘনত্বটা কম, বোঝা গেছে। দেখবে তোমরা মধু দেখবে আর দেখবে জল দেখবে, মধুর দেখবে ঘনত্ব বেশি, মধুর ঘনত্ব বেশি, তার জন্য ওটা একটু বেশি গাঢ় হয়, আর জল দেখবে পাতলা, কারণ জলের ঘনত্ব কম। সেরকমই বাষ্প ঘনত্ব শুষ্ক বায়ুর হচ্ছে গিয়ে 14.4 আর জলীয় বাষ্প হচ্ছে কি 9, তার জন্য জলীয় বাষ্প কি হয় হালকা হয়। তার জন্য দেখো যেহেতু এর মধ্যে দূরত্ব যেহেতু বেশি, তাহলে এর আয়তনটা বেশি নেবে। যদি দেখো এটার মধ্যে এই যে জল আছে, ঠিক আছে, এই যে এইটুখানি জলের যে ওজন হবে, এইটুখানি জলের যা ওজন হবে, এইটুখানি মধুর তো তার থেকে বেশি ওজন হবে, কারণ মধুর ঘনত্ব বেশি, একটুখানি মধুর ঘনত্ব বেশি, তাহলে এইটুখানির মধ্যে বেশি মধুর পার্টিকেল বা অণু থাকবে, এইটুখানির মধ্যে বেশি মধুর অণু থাকবে, কারণ ওদের ঘনত্ব কি হয় বেশি হয়, বোঝা গেছে। তার জন্য কি হয়, এবার কি লিখবো, বোঝা গেছে আমি কি বলতে চাইছি, এটা তোমরা ওইখানে লিখে দেবে, ঠিক আছে, এটা আমি মুছলাম। এবার লিখবে এখন না, সুতরাং কি সমআয়তন আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, কি হয় হালকা হয়, শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, ঠিক। সুতরাং বলা যায় যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু, শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু, কি হয়, ও ভাই সাহেব কত লিখতে হচ্ছে, লঘু, পরীক্ষার সময় লিখতাম না, আমি ছেড়ে দিয়ে চলে আসতাম, লঘু হয়, তোমাদের জন্য এত লিখতে হয়, বোঝা গেছে। ভাই সাহেব কি খারাপ হাতের লেখা, এটা কি মানুষ পড়তে পারবে? ডাক্তারের থেকে খারাপ হাতের লেখা, ছি কি খারাপ হাতের লেখা এটা। দেখো আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য, আই অ্যাম হেয়ার, সেই যে এটা কি লিখেছি আমি, সুতরাং বল যায় এটা কি কথা, যে সুতরাং বলা যায় শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু হয়। হ্যাঁ দেখবে ডাক্তারের হাতের লেখা একমাত্র একজনই পড়তে পারে, কে পড়তে পারে, ওই দেখবে ওষুধের দোকানে যারা থাকে ফার্মাসিস্ট, তারা একমাত্র পড়তে পারে, সেরকমই আমার হাতের লেখা আমি একমাত্র পড়তে পারি। ভাই সাহেব কি খারাপ হাতের লেখা, ছি। ঠিক আছে, বোঝা গেছে। এটা কিন্তু 2 নম্বরে আছে, এটা কত নম্বরে আছে,
আসে 2 নম্বরে, 2 মার্কসে আসে এটা, ঠিক আছে। অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইটস ইম্পর্টেন্ট, ইটস অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরি 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 সরি, বোঝা গেছে। আজ লেকচারটা অনেক বড় হয়ে গেছে, সো সরি। আবার কী বল, ইংলিশ আসছে না, চলো আমি বলতে যাচ্ছিলাম মাই মাই ভেরি গুড ভেরি ব্যাড এরকম কিছু একটা বলতে যাচ্ছিলাম, তারপর বললাম ইস কি খারাপ ইংলিশ আসছে, তাই ছেড়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে। আজকে কিন্তু অনেক কিছু পড়েছে, ঠিক আছে। আজকেরটা ভালো করে রিভাইজ করবে বাড়িতে গিয়ে তোমরা বাড়িতেই নিশ্চয় বসে আছো, মানে বাড়িতে যে ভালো করে রিভাইজ করবে, কালকে দেখবে কালকে আরও বেশি মজা আসবে। কালকে আমরা অঙ্কও করবো কটা, ঠিক আছে। ওই পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে অনেক অঙ্ক করবো, 2-3টা অঙ্ক করবো, করে ফিল নেবো, তোমরা জানো না, হেই মজা আসবে কালকে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে গল্প। হাতলিয়াটা কি খারাপ হয়ে যাচ্ছে। তারপর বলবে তোমাদের কি খবর জীবনের, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কি বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে আমার জ্ঞান শোনার জন্য। টিচার হওয়ার বা এরকম কিছু কিছু হওয়ার একটা মজা আছে, কি বলো তো, লোকজন তোমার জ্ঞান শুনবে, হে ভাবো আমার জ্ঞান কাউকে আমি শোনাতে পারবো, তোমরা শুনি না, তো একটা মজা তো আছে টিচার হওয়ার। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার জ্ঞান শোনার জন্য। ভিডিওটি ভালো লাগলে না এরকম বলবো না, না ঠিক আছে, তোমাদের ইচ্ছা হলো শেয়ার করে দিও, লাইক করে দিও, অসুবিধা নেই মানে আমি এমনি বলছি, ঠিক আছে। হচ্ছে কথা, ভিউজ জানি না এই লেকচারটা লোকজন কম দেখছে, জানো তো, জানি না এই লেকচারটা কি তোমরা কি সবাই বাড়িতে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যে এই লেকচার মানে এই চ্যাপ্টারটা কি তোমাদের সোজা লাগে তার জন্য কি তোমরা কম দেখছো। চলতরিতে ঠিকঠাক ভালো ভিউজ ছিল, আমি আগের দিনই দেখছিলাম, আমি আর তোমরা সৃজনদা মিলে আগের দিন গল্প করছিলাম যে কি, হ্যাঁ, যে চলতরিত লোকে কত দেখলো, ঠিক আছে, এই লেকচারটা লোকজন দেখছেই না। এই লেকচারটা কি তোমরা ভালো পারো, কোশ্চেন করলেই তো শেষ। আমি বলছি লেকচারটা কি তোমরা ভালো পারো, মেবি হতে পারে, ঠিক আছে, কই বাত নেই। আমরা নেক্সট এরপরে আমরা রাসায়নিক গণনা করবো, সেটা তো আমি মনে হয় ভিউজ হবে না ভালো, কারণ রাসায়নিক গণনা অনেকে অনেক ভয় পায় রাসায়নিক গণনাটাতে, ঠিক আছে, ওটা খুব খারাপ। মানে আমি ভাই সব খুব ভয় পেতাম রাসায়নিক গণনা করতে ছোটোবেলায়, কিন্তু ওটাতে 5 মার্কস করে থাকে, কত 5 মার্কস 3 মার্কস করে থাকে ওই অঙ্কগুলোতে, ঠিক আছে। ওই অঙ্কগুলো খুব ভালো, করতে পারলে 3 মার্কস ছাকা মার্কস। তারপরে শুরু করবো হচ্ছে কি লাইট, তারপরে লাইটের গতিতে লাইট পড়বো, দেখবে লাইট যখন পড়াবো ওগুলোতে আবার ভিউজ হবে, আমি এটা জানি, লাইটটাও অনেকে বুঝতে পারে না, দেখবে যখন লাইট পড়াবো তখন প্রচুর ভিউজ হবে, বুঝতে পেরেছো। তোমরা এখন যদি এই ভিডিওগুলো কেউ যদি দেখো তাহলে তারা খুব সিরিয়াস স্টুডেন্ট, তারা খুব পড়ছে ঠিকঠাক, এখন পড়ার চিন্তা আছে, 5 মাস পরে নয়, এখন যদি কেউ দেখছো দেখে নাও তোমরা কবে ভিডিওটা পাবলিশড হয়েছে, আজকের কি 1 সপ্তাহ পরও যদি এই ভিডিওগুলো কেউ দেখছো, সে ঠিকঠাক সিরিয়াস স্টুডেন্ট, পড়ো ভালো করে, হয়ে যাবে জীবনে কিছু না কিছু, ঠিক আছে। এই হচ্ছে এই কথা, আর কি, আর কোনো কথাবার্তা নেই। আজ একটু বেশি পড়িয়ে দিয়েছি আমি, দেখো ফ্লোতে ছিলাম তো, এবার ভালো লাগছিলো পড়াতে কি আমি বোঝাচ্ছিলাম ঠিকঠাকও মনে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ফ্লোতে मैं इधर उधर निकल जाता हूँ, मैं बोला ना, निकल गया, बहुत टाइम निकल गया, ঠিক আছে। এই হচ্ছে এই কথা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো।